প্রধানমন্ত্রী আগামী দিনে শিশুদের জন্য এমন পরিবেশের স্বপ্নই ছড়িয়ে দিলেন সবার মাঝে। জানালেন বাসযোগ্য উন্নত দেশ গড়ে দিতে বর্তমানকে উৎসর্গ করার কথা। আর এই বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ দেশ হোক, বাংলাদেশ উন্নত হোক, কারণ আমরা দেখেছি বাংলাদেশের মানুষের বিভৎস চেহারা। সরকার উৎখাতের নামে সেই ছোট্ট ছোট্ট শিশুদের আগুন দিয়ে পুড়িয়ে মারা, বোমা মারা, নারীদের পুড়িয়ে মারা, মানুষকে পুড়িয়ে মারা, এই ধরনের জঘন্য ঘটনাও ঘটানো হয়েছে, যার নিন্দা করবার ভাষা আমার নাই। আমাদের শিশুরা সেই ধরনের পরিবেশে আবার পড়ুক, সেটা আমরা চাই না। এই ব্যাপারে দেশবাসীকে সচেতন থাকার আমি আহ্বান জানিয়ে আমি এটুকু চাই যে আমাদের শিশুর ভবিষ্যৎ যেন সুন্দর হয়, উজ্জ্বল হয়। শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনীতে শিশুদের পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী শিশুদের উদ্বুদ্ধ করে বললেন, মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস জেনে জীবনযুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণা পাবে। স্কুলগুলোকে শিশুদের নিরাপত্তা এবং ছুটির পর রাস্তা পারাপারের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেন শেখ হাসিনা। শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ ও গৃহকর্মীদের উপর নির্যাতন বন্ধেও দৃঢ় অবস্থান প্রধানমন্ত্রীর। 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। সেখানে আমাদের শিশুরা কেন রাস্তায় ঘুরবে? 34 লক্ষ শিশুরা কি ঢাকা শহরে রাস্তায় ঘোরে? মহিলা ও শিশু মন্ত্রণালয় আছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই দুই মন্ত্রণালয়কে আমি নির্দেশ দিচ্ছি, একটা শিশুও রাস্তায় ঘুরবে না, একটা শিশু এভাবে মানবেতর জীবন যাপন করবে না। দেখো, জন্ম থেকে কেউ হয়তো কানা হয়, খোঁড়া হয়, বা কথা বলতে পারে না, বা তাদের চিন্তা শক্তি, এটা কিন্তু তার কোনো অপরাধ না। কাজে এই ধরনের শিশু যখনই থাকবে, যারা তোমাদের ক্লাস ফ্রেন্ড, বন্ধু পাশে, তাদেরকে তোমরা কিন্তু সবসময় আদর করবে, যত্ন করবে। অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ সহ শিশুদের নিয়ে নানা জনসচেতনতামূলক নাটিকা ও পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দ্রুতই বিদেশি হত্যা রহস্য এবং কারা এর সঙ্গে জড়িত তা বের করা হবে। 33তম বিসিএস আনসার কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ হত্যা রহস্য বের করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। হাবিবুর রহমানের ভিডিও চিত্র নিয়ে ওবায়দুর রশিদের রিপোর্ট। গাজীপুরের শফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে 2014 সালের 31 আগস্ট 33তম বিসিএস এর 18 জন অফিসারের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি প্রোগ্রাম শেষ করা কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান। অংশ নেয় জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট ছাড়াও 6টি কন্টিনজেন্ট। কুচকাওয়াজ শেষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবার পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিদেশি হত্যায় বিএনপি চেয়ারপারসন জড়িত থাকতে পারেন বলে প্রধানমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন তিনি জেনে শুনেই তা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন ঠিকই বলেছেন, উনি জেনে শুনেই বলেছেন। তা আমি তার সঙ্গে একমত হয়ে বলছি যে আমরা সর্বপ্রকার প্রচেষ্টা নিচ্ছি আপনাদের এই রহস্য উদ্ঘাটন করে দিতে। বাংলাদেশে বর্তমানে 2,14,700 বিদেশি বৈধভাবে বিভিন্ন কাজ করছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই হত্যার রহস্য বের করার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি এবং আমাদের গোয়েন্দা, আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই এর মূল রহস্যটা কি এবং কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবই আমরা আপনাদের কাছে আমরা জানাতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা 1000-এর বেশি বিদেশি কারাগারে রয়েছেন। তাদের অনেকের সাজার মেয়াদ শেষ হলেও তারা যেমন ফিরে যাচ্ছেন না, তাদের দেশও ফিরিয়ে নেয়ার উদ্যোগ নিচ্ছে না। ওবায়দুর রশিদ, চ্যানেল আই, শফিপুর।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিদেশি হত্যার দায় বেগম খালেদা জিয়ার উপর চাপাচ্ছে। সরকারের এ ধরনের মন্তব্য দেশকে আরও দ্বিধাবিভক্ত করবে বলেও মন্তব্য করেন তিনি। বিদেশিদের নিরাপত্তায় কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। একই সঙ্গে দেশের ইমেজ ধরে রাখা এবং বিদেশিদের আস্থা ফিরিয়ে আনতে দুই বিদেশি হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং বিচারের প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিদেশিদের আস্থা আনতে নিয়মিত তথ্য বিনিময় করছেন তারা। বাংলাদেশ ভ্রমণে বেশ কটি দেশের সতর্কতা জারিকে যৌক্তিক মনে করেন না তিনি। তার মতে, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত কিংবা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হতে পারে এই দুই হত্যাকাণ্ড। সংঘবদ্ধভাবে নয়, বিচ্ছিন্নভাবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এর সদস্য বাংলাদেশে থাকতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের বিষয়ে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী। যুক্তরাষ্ট্র যে বলেছে আইএস আছে, সংঘবদ্ধভাবে, ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে থাকতে পারে, তো এখনো সংঘবদ্ধভাবে আছে বলে সরকার মনে করছে না বা সরকারের কাছে এমন তথ্য নেই। ইহুদি ধর্মাবলম্বী এক নারী পরিচালিত ওয়েবসাইট থেকে বারবার কেন বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যায় আইএসকে জড়িয়ে তথ্য প্রচার করা হচ্ছে তা খতিয়ে দেখছেন পুলিশ এবং গোয়েন্দারা। ঢাকা জেলা পুলিশের উদ্যোগে রাজধানীতে বেদে গোষ্ঠীর বিকল্প পেশা হিসেবে ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করে একথা জানান পুলিশের আইজি এ.কে.এম. শহীদুল হক। তিনি বলেন, বিদেশি নাগরিকদের বসবাসের জন্য বাংলাদেশ অনেক নিরাপদ। ইটালীয় নাগরিক টভেরা সিজার হত্যাকাণ্ড তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই বলেও জানান আইজিপি। উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল ৪ উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সম্ভাব্য প্রার্থী কাদের সিদ্দিকী এবং আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী সোহেল হাজারী সহ ১০ জন সম্ভাব্য প্রার্থী সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন। তারিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মুসলিম উদ্দিনের সহায়তায় সময় ইসলামের রিপোর্ট। উৎসবমুখর নির্বাচনী আমেজে টাঙ্গাইল ৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সম্ভাব্য ১০ জন প্রার্থী। কালিহাতী উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসারের ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সম্ভাব্য প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার সহধর্মিণী নাসরিন সিদ্দিকী। তিনি নিজেও একজন প্রার্থী। পরে কাদের সিদ্দিকী পথসভায় বক্তৃতা করেন। তিনি বাংলাদেশের গণতন্ত্রকে বাধামুক্ত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। পরে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী সোহেল হাজারী। সরকারি দলের প্রার্থী হলেও নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে আশ্বাস পান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুর্বল ভাবতে নেই, তবে হ্যাঁ, আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমরা পরাজিত করব কত ভোটে সেটা ভাবছি, কত বেশি ভোটের ব্যবধানে পরাজিত করানো যায় সেটাই আমার দল ভাবছে। নির্বাচনকে সুষ্ঠু করা ছাড়া নির্বাচন কমিশনের বিকল্প নেই বলে মন্তব্য করেন সহকারী রিটার্নিং অফিসার। আমরা চাচ্ছি আমরা নির্বাচনকে কেন্দ্র করে কালিহাতী উপজেলাবাসীর মধ্যে একটা আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে। মনোনয়নপত্র বাছাই ১৩ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২১ অক্টোবর, ভোট গ্রহণ ১০ নভেম্বর। সময় ইসলাম, কালিহাতী, টাঙ্গাইল। ৫০ কোটি নয়, শেষ পর্যন্ত বাজেট সহায়তা বাবদ সর্বোচ্চ $২৫ কোটি দিতে পারে বিশ্বব্যাংক। সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর্কাইল পিটার্সের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছেন, তাদের সহযোগী সংস্থা আইএফসির $১ বিলিয়ন টাকা বন্ড নিয়ে কাজ শুরু করেছেন তারা। ৩ বছর মেয়াদী এই বন্ডের অর্থ বিনিয়োগ হবে অবকাঠামো খাতে। বিস্তীর্ণ রিপোর্ট।
বিশ্বব্যাংক IMF এর বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে সদস্য দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ব্যস্ত সময় কাটিয়েছেন দ্বিপাক্ষিক বৈঠকে। অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিরা বাজেট সহায়তা নিয়ে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসনের সঙ্গে। পরের বৈঠকটিতেও ছিলেন অ্যানেট ডিকসন, তবে তার সঙ্গে যোগ দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর কাইল পিটার্স। অর্থমন্ত্রী অনুরোধ জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর পদে এমন কাউকে দেয়ার যার বাংলাদেশের ব্যাপারে ভালো ধারণা রয়েছে। আমরা তো বলেছিলাম যে আমরা একটা নতুন ডাইরেক্ট ট্যাক্স অ্যাক্ট করব, তার একটা টাইম শিডিউল দিতে। উত্তরবঙ্গের যে পাওয়ার কোম্পানি, আমরা এটা তো আলাদা করতে যাচ্ছি। স্ট্যান্ডার্ডসের একটা আইন করার প্রয়োজন আছে, সেটা এই চারটি বিষয় তারা আমাদের সামনে উত্থাপন করলো। দুটি বৈঠকেই প্রতিশ্রুতি মোতাবেক আইন তৈরি ও পাশ এবং সংস্কারে সন্তোষ প্রকাশ করেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা। আমরা দেশে ফিরে গেলে পরে ঠিক করতে হবে কোন কোন প্রজেক্টে আমরা একটা টাকা খরচ করব। That's most interesting for us because this money is purely for investment. এটা অন্য কোনো কনসাম্পশনে যেতে পারবে না, সেটা আমাদেরই ঠিক করতে হবে, এটা অন্য কেউ কিছু করবে না। বিশ্বব্যাংক IMF এর বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রী ও গভর্নরদের মনোযোগ কেড়েছে বাংলাদেশ। বাংলাদেশের নারী উন্নয়নের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেটা উনি ওনার বক্তৃতায় তুলে ধরেছে। সকল জায়গাতেই বাংলাদেশের যে সামষ্টিক অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নয়ন ঘটেছে এবং আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের যে উন্নয়ন ঘটেছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী ও গভর্নরদের বৈঠকে বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইল পিটার্স জানান চলতি মাসে বাংলাদেশ সফর করবেন তিনি। স্থানীয় সময় রোববার শেষ হচ্ছে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 69তম বার্ষিক সম্মেলন। পরবর্তী সম্মেলন হবে ওয়াশিংটন ডিসিতে। এই সম্মেলনে IFCর $1 বিলিয়ন টাকা বন্ড এবং বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বাংলাদেশের। বিশ্বব্যাংক এখনো বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী, কারণ স্বাধীনতার পর থেকে যাবৎকালে পাওয়া মোট বিদেশি সহায়তার প্রায় 30% দিয়েছে বিশ্বব্যাংক। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকুক। পেরুর রাজধানী লিমা থেকে রিজভিন আওয়াজ, চ্যানেল আই। নতুন সংবিধান পাশের পর ভারতের অঘোষিত অবরোধে বিপর্যস্ত নেপাল পরিস্থিতি উত্তরণে চীন ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়। এই দু দেশকে পাশে পেলে ভারতের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে বলে মনে করেন নেপালের বিশিষ্টজনেরা। আরো জানাচ্ছেন মোস্তফা মল্লিক। জলপথ নেই, চারদিক থেকেই স্থল দিয়ে ঘেরা নেপাল। মোট আমদানির 60% বেশি আসে ভারতের সীমানা ব্যবহার করে। নতুন সংবিধান পাশের পর ভারত থেকে কোনো পণ্য যাচ্ছে না নেপালে। এরই মধ্যে জ্বালানি তেল সংকটের কারণে স্মরণকালের সবচেয়ে বড় যাতায়াত দুর্ভোগে পড়েছে নেপালবাসী। অঘোষিত এই অবরোধের কারণে ভারত বিরোধী হয়ে উঠেছে নেপালের সাধারণ মানুষ। পুরো নেপাল জুড়েই নানান বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করছে নেপালের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। নেপালের এমন দুঃসময়ে চীন ও বাংলাদেশকে খুব কাছের বন্ধু হিসেবে দেখতে চান নেপালের বিশিষ্টজনেরা। চীনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ আমাদের, একই সঙ্গে বাংলাদেশকেও কাছে পেতে চাই আমরা। চীনের সঙ্গে আমাদের যোগাযোগ আরো বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি ভারতের জন্য যে ভালো না সেটা ওই দেশকে বুঝতে হবে। নেপালে পণ্য আসতে হলে বাংলাদেশকে ভারতের মাটি ব্যবহার করতে হয়। তারপরও আমরা বাংলাদেশকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে। নেপালে তৃণমূলের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছেন বাংলাদেশের পরিবেশ উন্নয়ন কর্মীরা। তারাও বললেন একই কথা। ভূমিকম্পের পরে বন্ধ হয়ে যায়, সেই বিকল্প রুটও তারা চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। চীন সরকার এদেরকে সহযোগিতা দিত। নেপাল এখন থেকে ভাবনা শুরু করেছে কিভাবে এই ট্রান্সলেশন বাংলাদেশ থেকে তারা কিভাবে পণ্য আমদানি করতে পারে। এটি বাংলাদেশের জন্য কিন্তু বৈদেশিক মুদ্রার একটা সুযোগ হবে। নতুন পাশ হওয়া নেপালের সংবিধান এশিয়া তো বটেই, উন্নত বিশ্বের বহু দেশের চেয়েও অগ্রসর। সমকামী, উভয়কামী ও তৃতীয় লিঙ্গের অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে নেপালের সংবিধানে। তেল সংকটের